জার্নি ফর সাকসেসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এইচএসসি 2021 এর ফিজিক্স শর্ট সিলেবাসের উপর ফুল কোর্স। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে তোমাদের গত 2টা সপ্তাহে আমরা আসলে কোনো ক্লাস দিতে পারিনি। ব্যক্তিগতভাবে আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাদের ক্লাসগুলো দিতে পারিনি। তবে আশা করি এই যে গত 2 সপ্তাহের ক্লাস আমরা খুব দ্রুতই আপলোড দিয়ে দেবো আমাদের ইউটিউবে। সো তোমাদের টেনশন করার কিছু নেই, আমরা আস্তে আস্তে ক্লাসগুলো দিয়ে দিব। আমরা লাস্ট ক্লাস যেটা করেছিলাম, সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে কিভাবে তড়িৎ পরিবহন করা যায়, এটার জন্য আমরা অন্তর্জাত এবং বহির্জাত পরিবাহী তৈরি করেছিলাম। আজকের লেকচারে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসি টু ডিসি কারেন্ট করার জন্য কিভাবে ডায়োড ব্যবহার করা হয় এবং ট্রানজিস্টর কিভাবে তৈরি করা হয়। সো চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। প্রথমেই আমরা জেনে নেব এসি এবং ডিসি কারেন্ট কি। এসি কারেন্ট মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট এবং ডিসি কারেন্ট মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। বিষয়টা কেমন? এসি কারেন্ট মানে এই যে কারেন্টটা বা এই যে তড়িৎটা, এই তড়িতের প্লাস এবং মাইনাস প্রতিনিয়ত অল্টারনেট করে। ধরো এই হচ্ছে একটা তার, তো আমরা ধরলাম যে এই তারের এই অংশটা প্লাস, এই অংশটা মাইনাস। তো এই এসি কারেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় এটা প্লাস থাকে, এটা মাইনাস থাকে, একটু পরেই আবার এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়। তার মানে এক সময় এই দিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহিত হয়, আবার এক সময় এই দিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহিত হয়। তার মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট কখনো একই দিকে প্রবাহিত হয় না, সে অল্টারনেট করতে থাকে। তো এই অল্টারনেট করে হচ্ছে বাংলাদেশে যে এসি কারেন্ট আছে সেটা প্রতি সেকেন্ডে 50 বার করে। তাহলে বুঝতে পারছো যে প্রতি সেকেন্ডে 50 বার করে অল্টারনেট করে। আর ডিসি কারেন্টের ক্ষেত্রে শুধুমাত্র একই দিকে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এটা কিন্তু অল্টারনেট করে। এখন আমরা এই দুই প্রকার কারেন্ট নিয়ে মোটামুটি কাজ করি। এখন এই যে দুই প্রকার কারেন্ট নিয়ে আমরা কাজ করতেছি, এতে কি সমস্যা আছে বা কি কি সুবিধা আছে একটু বলি। প্রথম কথা হচ্ছে এসি কারেন্টের কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। এই ডিসি কারেন্টেরও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এসি কারেন্টের সুবিধা, ডিসি কারেন্টের সুবিধার মধ্যে বলি, আমরা বাসাবাড়িতে যে সকল ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করি, এই ইলেকট্রিক্যাল ডিভাইসে যে সার্কিট থাকে, সেই সার্কিটের একটা নির্দিষ্ট প্রান্ত প্লাস থাকে, একটা নির্দিষ্ট প্রান্ত মাইনাস থাকে। তো যার জন্য তুমি যে তড়িৎটা দিবা, সেই তড়িতের অবশ্যই দেখা যাচ্ছে ডিসি কারেন্ট থেকে যদি আমরা নিই, এই প্লাস প্রান্তটা এখানে যুক্ত করতে হবে, মাইনাস প্রান্তটা এখানে যুক্ত করতে হবে। তাহলে আমাদের এই সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহ হবে বা আমাদের এই সার্কিট দিয়ে যে কাজটা করা যায় সেটা করা যায়। যেমন ধরো আমাদের ফোন চালাতে হলে আমাদের একটা সার্কিট আছে ফোনের মধ্যে। এছাড়াও কম্পিউটার, টেলিভিশন, রেডিও এটসেট্রা যা যা আছে, তার যে সার্কিটটা, সেই সার্কিটটা কিন্তু কি করা, এই এমন ভাবে তৈরি করা যার এক প্রান্ত প্লাস হইতে হবে, এক প্রান্ত মাইনাস হইতে হবে। তোমরা যে কোনো সার্কিট এভাবেই দেখবা। তো এখন আমরা যদি এইটার সাথে ডিসি কারেন্ট যুক্ত করি, তাহলে এটা খুব সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো চলবে। কিন্তু আমরা যদি এসি কারেন্ট ব্যবহার করি, দেখো আমরা যদি এসি কারেন্টের এই প্রান্তটা যুক্ত করি আর এই পাশের এই প্রান্তটা যুক্ত করি, তো এসি কারেন্টে যখন এই প্রান্তটা প্লাস থাকবে আর এই প্রান্তটা মাইনাস থাকবে, তখন এই সার্কিটটা ঠিক আছে। আর বাকি যে সময়টা উল্টা হয়ে গেছে, সেই সময়টা এই সার্কিটের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে আমরা কি করব? আমাদের এই সার্কিট দিয়ে কোনো বাল্ব জ্বলবে বা আমরা যে কাজটা করতে চাই সেটা করতে পারবো? সেটা কিন্তু করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এই এসি কারেন্টকে কিসে পরিণত করতে হবে? ডিসিতে পরিণত করতে হবে। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় আসি। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে ডিসি কারেন্ট কিভাবে তৈরি করা হয়? ডিসি কারেন্ট হচ্ছে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি, সেই ব্যাটারিগুলোকে সাধারণত ডিসি কারেন্ট না, মানে ব্যাটারিগুলোতে ডিসি কারেন্ট থাকে। এখন এই ব্যাটারি দিয়ে যদি তুমি তোমার বাসাবাড়িতে বৈদ্যুতিক লাইন সবকিছু ব্যাটারি দিয়ে চালাও, তাহলে তোমার প্রতি মাসে বিল আসবে 7 থেকে 8 টাকা তোমার প্রতি মাসে বিল আসবে। সেম জিনিসটা যদি তুমি এসি কারেন্ট দিয়ে করো, তাহলে তোমার বিল আসবে অনলি 700 থেকে 800 টাকা। তাহলে চিন্তা করো যে তুমি যে জিনিসটা 700 থেকে 800 টাকায় পাচ্ছ, সেক্ষেত্রে তুমি 7000 থেকে 8000 টাকা কেন খরচ করবে? অবশ্যই খরচ করবা না। তার মানে আমাদের ডিসি কারেন্ট ব্যবহার করা লাগবে। এখন ডিসি কারেন্ট ব্যবহার করলে তো আমার সার্কিট চলেই না, কিভাবে করব? সেই জন্য আমাদের এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করা লাগবে। দুইটা কজ। 3 নম্বর কজ যেটা আছে বা 3 নম্বর যে কারণটা আছে সেটা বলি, এই ডিসি কারেন্টটা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। এই যে ব্যাটারি, এই ব্যাটারির মধ্যে কিন্তু কি থাকে? কেমিক্যাল থাকে। তো একটা নির্দিষ্ট সময় পর পর তোমাকে ওই ব্যাটারিটা চেঞ্জ করতে হচ্ছে। তো চেঞ্জ করলে তুমি ব্যাটারিটা কি করবা? ফেলে দিবা।
বা ব্যাটারির যে কেমিক্যালটা থাকে সেটা ফেলে দিবা, সেটা কিন্তু পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। সেদিক থেকেও বিবেচনা করলে এসি কারেন্টটা কিন্তু পরিবেশের জন্য কম ক্ষতিকর। যেমন তোমরা জানো যে পানি বিদ্যুৎ কেন্দ্র আছে কাপ্তাইতে, তো সেখানে কি করা হয়, একটা বাঁধ দেওয়া হয়, সেই বাঁধ থেকে তারপরে হচ্ছে একটা সেই বাঁধ দেওয়ার পরে যে বাঁধের যে পানির স্রোত, সেই স্রোত থেকে আমাদের একটা টারবাইনকে ঘোরানো হয়, সেই টারবাইনের মাধ্যমে একটা জেনারেটর ঘুরে তারপর হচ্ছে তোমার এসি কারেন্ট উৎপন্ন হয়। সো আমি এই এসি কারেন্ট কিভাবে তৈরি হয় এটা আমি একটু ডিটেইলস দেখাবো। সো তার আগে আমি বলি যে আমরা এখানে তিনটা কন্ডিশন পাইলাম যার কারণে আমাদের এসি কারেন্ট ব্যবহার করা খুবই প্রয়োজন ডিসি কারেন্ট থেকে। প্রথম যে কারণটা আছে যে আমাদের যত সার্কিট আছে সব সার্কিট ডিসি। সো এই ডিসি সিস্টেমটাকে সব সার্কিট যেহেতু ডিসি, তাহলে এসি কেও আমরা ডিসি তে রূপান্তরিত করে নেব, অর্থাৎ এসির যে প্লাস মাইনাস এটাকে একমুখী করে নেব। দুই নম্বর কথা হচ্ছে এই যে ডিসি কারেন্ট, এই ডিসি কারেন্ট হচ্ছে আমাদের জন্য খুবই ব্যয়বহুল। তিন নম্বর কারণটা হচ্ছে এই ডিসি কারেন্ট পরিবেশের জন্য ক্ষতিকর, সেদিক থেকে এসি কারেন্ট কম ব্যয়বহুল এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর। সো সেই জন্য আমরা এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করব। সো এসি থেকে ডিসিতে রূপান্তর করতে হলে আমাদের ডায়োড প্রয়োজন। সো ডায়োড ব্যবহার করার আগে আমরা এসি কারেন্ট দেখতে কেমন এবং কিভাবে এটি তৈরি হয় চলো একটু দেখে আসি। তো এখন আমরা দেখব হচ্ছে ডিসি কারেন্ট জিনিসটা কি। ডিসি কারেন্টটা হচ্ছে আমরা সরাসরি ব্যাটারি থেকে পাই, একটু আগেও বলেছি এটার একদিকে থাকে। তার মানে আমরা যদি ডিসি কারেন্টের গ্রাফটা আঁকি জিনিসটা কেমন হবে, এরকম সোজা হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহটা একদিকে যাচ্ছে। কিন্তু এসি কারেন্ট জিনিসটা কি এটা দেখার জন্য আগে আমি একটু জাস্ট গ্রাফটা আঁকি, তারপর তোমাদের বলতেছি যে এসি কারেন্ট কিভাবে তৈরি করে। এই গ্রাফের তড়িৎ প্রবাহটা হয় এইভাবে, অর্থাৎ একবার প্লাসের দিকে যায় একবার মাইনাসের দিকে যায়, এদের অল্টারনেট করতে থাকে, অর্থাৎ এই যে আঁকা বাঁকা জিনিসটা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা, অর্থাৎ এই আঁকা বাঁকাগুলোকে সোজা করা। সো এটা মজা করে তোমরা বলতে পারো যে টেনে আমরা সোজা করে দিব। এখন টান দিতে হলে কি দরকার, এই এসি থেকে ডিসি করার জন্য ডায়োড দরকার। সো তোমাদের ডায়োড, আমরা ডায়োডে যাওয়ার আগে, এই যে এসি থেকে ডিসি তে যাওয়ার আগে এসি কারেন্ট কিভাবে তৈরি হয় সেটা একটু দেখি। আমরা এটা মেইনলি আমাদের যে চুম্বকের অধ্যায়টা ছিল সেখানে খুব বিস্তারিত আলোচনা করা হয়, বাট আমি ছোট্ট করে একটু দেখাবো। সো দেখো আমরা চুম্বকের অধ্যায় থেকে জানি যে এই হচ্ছে একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর মধ্যে তুমি যদি কোনো চুম্বককে প্রতিনিয়ত আপ ডাউন করাইতে থাকো, অর্থাৎ ধরো এই একটা কুণ্ডলীর মধ্যে প্রতিনিয়ত একটা চুম্বক আপ ডাউন করতেছে, যাচ্ছে বেরোচ্ছে, তাহলে এই যে দুইটা তার, এই যে কুণ্ডলীর যে দুইটা তার, এই দুইটা তারে কি হবে, কারেন্ট হবে। সো দুইটা তারে যখন কারেন্ট হবে, তো তুমি চিন্তা করো যখন এই যে ইনপুট করলা, চুম্বকটা ইনপুট করলা, তখন দেখা যাচ্ছে এই পাশটা প্লাস হচ্ছে এই পাশটা মাইনাস হচ্ছে। আবার যখন ওটাকে বের করে নিয়ে আসতেছো তখন দেখা যাচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এই যে এসি কারেন্টটা তৈরি হচ্ছে কিন্তু এই যে চুম্বক ইনপুট আউটপুট করার জন্য। এটা চুম্বকের একটা ধর্ম, যে কোনো কুণ্ডলী যদি এরকম থাকে তাহলে তার মধ্যে তড়িৎ প্রবাহিত হয়। এখন এই যে চুম্বকটা আমরা ইনপুট আউটপুট কিভাবে করি, তোমরা যারা ইঞ্জিন পড়ছো তারা জানো যে ইঞ্জিনে কিন্তু এরকম একটা সিস্টেম করা যায়, ইঞ্জিনের মাধ্যমে এরকম একটা সিস্টেম করা যায় যদি আমরা গতিশক্তি দিতে পারি। তাহলে গতিশক্তিটা কই থেকে আসে, গতিশক্তি আসে হচ্ছে যেমন ধরো পানি বিদ্যুৎ কেন্দ্রে কি হয়, একটা বাঁধ থাকে, সেই বাঁধে পানি আটকানো হয়, সেই পানির একটা স্রোত থাকে, সেই স্রোতের মাধ্যমে একটা টারবাইন ঘোরানো হয়। সো টারবাইন যখন ঘোরে সেটা থেকে প্রতিনিয়ত এটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করা থাকে বা একটা মেকানিজম আছে, তো ওইটার মাধ্যমে সবসময় চুম্বকটা এভাবে ইনপুট আউটপুট করতে থাকে। তো এই কুণ্ডলীর মধ্যে যখন ইনপুট আউটপুট করে তখনই আসলে এই প্লাস মাইনাস তৈরি হয় এবং এর মাধ্যমে আসলে এসি কারেন্ট তৈরি হয়। এবং এইটা কিভাবে তৈরি হয় বলি, আমাদের সারা বাংলাদেশের অনেকগুলা পাওয়ার প্ল্যান্ট আছে, তোমার অনেকগুলা পাওয়ার প্ল্যান্ট আছে, যেই পাওয়ার প্ল্যান্ট থেকে মোটামুটি অনেক বিদ্যুৎ, হিউজ পরিমাণ বিদ্যুৎ তৈরি করা হয় এবং সেই বিদ্যুৎগুলো একটা জাতীয় গ্রিড আছে, সেই জাতীয় গ্রিডে যুক্ত হয়। সেই জাতীয় গ্রিড থেকে কি হয়, জাতীয় গ্রিড থেকে আমাদের এই যে বাসাবাড়িতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় যে এই এলাকায় এত মেগাওয়াট বিদ্যুৎ দরকার, এই এলাকায় এত মেগাওয়াট বিদ্যুৎ দরকার। সো এখন আমাদের বাসাবাড়িতে যখন বিদ্যুৎটা আসে তখন বিদ্যুৎটা মোটামুটি 220 ভোল্ট থাকে এবং এটা এসি কারেন্টের থাকে। তো আমরা এই ভোল্ট নিয়ে পরে কথা বলবো। তো এই যে এসি কারেন্ট, এখন এসি কারেন্ট আমার বাসায় এখন যে বিদ্যুৎটা আছে এটা কিন্তু এসি কারেন্ট, বাট আমার আশেপাশে যত কিছু আছে, আমার আশেপাশে যত ইলেকট্রিক্যাল ডিভাইস, সবকিছু সার্কিট কিন্তু ডিসি কারেন্টের সার্কিট, অর্থাৎ এক পাশে প্লাস থাকে এক পাশে মাইনাস থাকে। তো এই এসি কারেন্টকে ব্যবহার করার জন্য আমার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু মেকানিজম আছে যেগুলো ডায়োড দিয়ে তৈরি করা। সেই ডায়োড দিয়ে কিভাবে
আমাদের এসি কারেন্ট ইনপুট করলে ওটা ডিসিতে রূপান্তরিত হয়। চলো এখন সরাসরি আমরা সেটা দেখি। এসি কারেন্টকে দুই ভাবে আমরা ডিসিতে রূপান্তরিত করতে পারি। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার জিনিসটা কি একটু বলি। আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারে এই যে আমাদের যে এসির যে এসি কারেন্টের যে লেগটা ছিল, এসি কারেন্টের যে গ্রাফটা ছিল, এটাকে আমরা কি করব দেখো। হাফ ওয়েভ রেকটিফায়ারে এইটুকু তড়িৎ প্রবাহিত হবে, এইটুকু তড়িৎ প্রবাহিত হবে, এইটুকু তড়িৎ প্রবাহিত হবে। তো এখানে দেখো আমাদের এটা কিন্তু ধরো দুই পাশেই তড়িৎ প্রবাহিত হয়েছিল, এটা ইনপুটের ক্ষেত্রে মানে এসি কারেন্ট হলো, এটা হচ্ছে এসি কারেন্ট। সো আমরা ডিসি কারেন্ট বা তো আমরা ডায়োড ব্যবহার করে এটাকে ডিসিতে রূপান্তরিত করছি। ডিসিতে কিভাবে করছি দেখো, অর্ধেক ওয়েভ পাইছি যেটা এক পাশে আছে এবং এইটুকু তড়িৎ প্রবাহিত হবে। এটা বিস্তারিত আমরা পরে আবার দেখতেছি। আর ফুল ওয়েভের ক্ষেত্রে আমরা কি করব, এই যে ইনপুটটা এসি কারেন্টকে ডিসিতে যখন রূপান্তরিত করে ফেলবো তখন জিনিসটা হয়ে যাবে এরকম এরকম, অর্থাৎ এই যে নিচের যেগুলো আছে ওগুলো উপরে চলে আসবে। এবং সাথে আরেকটা জিনিস হবে, আমরা একটু ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করব, যেটা হচ্ছে যেখানে আসলে জেনার ভোল্টেজ কাজ করে। সো সেটা দিয়ে কি করে ফেলবো, এই একদিকেরটা টেনে সোজা করে ফেলবো। সো এই বিষয়গুলো আরো বিস্তারিত আমরা দেখব। তো চলো প্রথমে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে তৈরি করে সেটা দেখে আসি। ধরো আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎটা আছে সেটা হচ্ছে এসি কারেন্ট। সো এটা হচ্ছে এসি সার্কিট, আর ধরো এটা হচ্ছে ডিসি। তো আমাদের এই জায়গায় একটা বাল্ব আছে, দেখো এখানে একটা বাল্ব আছে। এই বাল্বের এই প্রান্তটা প্লাস, এই প্রান্তটা মাইনাস। যেহেতু এটা ডিসি সেহেতু এই বাল্বটা কিন্তু ডিসি, সেহেতু এর কিন্তু দিক ফিক্সড থাকবে যে এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। আমরা এটাকে একটা ট্রান্সফরমারের মাধ্যমে আসলে ডিসিতে রূপান্তরিত করে ফেললাম। এই যে ডিসিতে রূপান্তরিত করলাম এগুলো আসলে অন্য অধ্যায়ে পড়ালেখা, জাস্ট তোমরা জেনে রাখো যে আমরা এসি থেকে ডিসি সার্কিটে নিয়ে আসলাম। তো ধরলাম এই এসি সার্কিটের একটা সময় প্লাস হবে, এপাশে মাইনাস হবে। তো ওই সময়টাতে এটা প্লাস এটা মাইনাস। তো এখন তড়িৎ প্রবাহ হবে কিনা সেজন্য আমরা এই জায়গাটাতে একটা ডায়োড ব্যবহার করব। তোমরা ডায়োডের চিত্র আশা করি সবার মনে আছে, এরকম এটা হচ্ছে পি থাকে, এটা এন থাকে। তো দেখো এই পাশটা যদি এরকম আমরা যদি এইভাবে ডায়োডটা যুক্ত করি, তড়িৎ প্রবাহ হইলো, তড়িৎ প্রবাহ হইলো, তড়িৎ প্রবাহ হইলো, তড়িৎ প্রবাহ চলে আসলো আগে থেকে। এখানে খুব সুন্দরভাবে লক্ষ্য করো এই জায়গা দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে। কিন্তু আমরা যদি এই প্রান্তটা মাইনাস হয়, একটা সময় মাইনাস হবে, এই প্রান্তটা প্লাস হবে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। তো এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হয় কিনা দেখো, প্লাসের থেকে কিন্তু তড়িৎ প্রবাহ হবে, এখানে যাবে। তো এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস আছে, অবশ্যই আমাদের এই বাল্বটা জ্বলবে না। এবং মজার বিষয় হচ্ছে এটা যখন এই যে দিকটা যখন ঘুরে যাবে, এই এনে এসে কিন্তু তড়িৎ প্রবাহটা থেমে গেছে, তার মানে পুরো সার্কিটটা কিন্তু কমপ্লিট করতে পারে না। তার মানে এই সময়টাতে কি হবে না, তড়িৎ প্রবাহ হবে না। তো প্রথম ক্ষেত্রে আমরা যে চিত্রটা আঁকছিলাম আবার একটু মনে করাই দিই তোমাদেরকে। প্রথমে যখন তড়িৎ প্রবাহ হয়েছে সেটাকে আমরা এইটুকু ধরলাম, পরবর্তীতে যে নিচেরটুকু ছিল ওইটুকু কি তড়িৎ প্রবাহ হয় নাই, তার মানে এই যে জিরো বিন্দু। তারপরে যখন আবার এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তখন কিন্তু আবার এই পাশ থেকে তড়িৎ প্রবাহ হবে, তার মানে তখন এরকম হবে, দেন আবার জিরো, আবার এরকম হবে, আবার জিরো, আবার এরকম হবে। সো এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ারের সমস্যাটা হচ্ছে এই যে এইটুকু জায়গা, তোমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছ এই জায়গার যে বিদ্যুৎটা আছে, এই বিদ্যুৎটা কিন্তু আমরা আমাদের কাজে পরিণত করতে পারতেছি না। আমাদের কাজ হচ্ছে বাল্ব জ্বালানো, সো আমরা বাল্বটা কিন্তু আসলে জ্বালাতে পারি না। সো এটা আমাদের জন্য একটা লস প্রজেক্ট হবে। সেজন্য আমরা এমন ভাবে ডায়োড যুক্ত করব যাতে আমাদের পুরো তড়িৎ প্রবাহটা কাজে লাগে। এবং তোমাদের একটা জিনিস বলি, আমরা কিন্তু একটা ডায়োড দিয়ে এই জিনিসটা তৈরি করতে পারছি। এই যে ডায়োডটা, এই ডায়োডটা কিন্তু এসি কারেন্টকে একমুখী করতে পারছে, যদিও হাফ করতে পারছে, তারপরেও একমুখী করতে পারছে। তার মানে আমরা বলতে পারি এসি কারেন্টকে আমরা কিসে পরিণত করছি, ডিসি কারেন্টে পরিণত করছি। এখন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার দিব। ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে প্রথমে আমরা এসি কারেন্ট রাখবো, এসি পরে আমাদের ডিসি আসবে। এখানে আমরা একটা ট্রান্সফরমার যুক্ত করে দিলাম। তো এই যে ডিসি কারেন্ট, এই ডিসি কারেন্টে ধরো এই জায়গাটাতে আমাদের একটা বাল্ব আছে, সেই বাল্বের এই প্রান্তটা প্লাস এবং এই প্রান্তটা মাইনাস। তো আমরা যে বাল্বটা আঁকলাম এই বাল্বটার সাথে আমাদের কি যুক্ত করতে হবে, ডায়োড যুক্ত করতে হবে। এখন এই ডায়োড যুক্ত করা কিন্তু একটু টেকনিকে যুক্ত করতে হবে, অর্থাৎ আগের যেমন আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে একটা ডায়োড ব্যবহার করছি, আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে চারটা ডায়োড ব্যবহার করতে হবে এবং একটু টেকনিক্যালি ব্যবহার করতে হবে। সো আমি যেভাবে চিত্রটা আঁকতেছি এইভাবে আমাদের সার্কিটটা আঁকতে হবে। সো দেখো আমরা এখানে মোটামুটি চারটা পার্ট পাইছি, এই চারটা পার্টে চারটা ডায়োড ব্যবহার করব। আমি যেভাবে ডিরেকশনগুলো দিচ্ছি, অর্থাৎ এন এবং পি এর দিক, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, এইভাবেই দিতে হবে। তোমাদের বইতে এই চিত্রটা আছে, একটু ঘোরায় থাকতে পারে,
বাট তোমরা একটু বই থেকে ক্লিয়ার চিত্র দেখে নিও অথবা একটু জুম করে নিও। তো এইখানে আমরা যে কাজটা করব, যে একটা ডায়োড আমরা তৈরি করে ফেলছি, সরি এখানে মাইনাস হবে কিন্তু, আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা আসলে ডায়োড দিয়ে একটা সার্কিট তৈরি করছি। তো এখন এসি কারেন্টের এই প্রান্তটা যদি প্লাস হয়, এই প্রান্তটা যদি মাইনাস হয়, এই প্রান্তটা প্লাস, এই প্রান্তটা মাইনাস, এখন তড়িৎ প্রবাহ হবে কিনা একটু দেখি। আমাদের এই পাশ দিয়ে তড়িৎ প্রবাহ হইলো, এই বিন্দুতে যে দেখো দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এই পাশ দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এই পাশ দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, কিন্তু এই জায়গায় দেখো এন আছে, তার মানে এই তড়িৎ প্রবাহটা আর এদিকে যাইতে পারলো না, কিন্তু এই দিক দিয়ে কিন্তু যাইতে পারবে, এই যে এই দিক দিয়ে যে এই বিন্দুতে মিলিত হবে। এবং এটা দিয়ে ধরো বিদ্যুৎ আমাদের বাল্বটাকে চালাই দিল এবং এই পাশ দিয়ে এসে তোমার এই যে মাইনাস প্রান্তে চলে আসলো। তোমরা বলতে পারো যে ভাই এই পাশ দিয়ে কি যাবে, কিন্তু এই পাশ দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না, কারণ এই পাশে কি আছে, এন আছে, এই জায়গায় কি আছে, পি আছে। সো দ্যাট মিন্স আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে না, এই পাশ দিয়ে হচ্ছে না, বাট আলটিমেটলি কিন্তু আমাদের তড়িৎ প্রবাহটা হচ্ছে। তড়িৎ প্রবাহের লাইনটা তাহলে কি দাঁড়ালো, আমি যদি একটু তোমাদের মুছে দেই, আমি যদি এটা মুছা হবে না, বাট আমাদের যদিও আমাদের এখানে চারটা সার্কিটই থাকবে, বাট তোমাদের বোঝার জন্য আমি একটু দেখাচ্ছি যে আমাদের তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে। তড়িৎ প্রবাহটা কিন্তু এইভাবে হচ্ছে, দেখো এই যে এইভাবে এসে একটু জিগজ্যাগ করে তারপরে তড়িৎ প্রবাহটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই যে ফুল ওয়েভ রেকটিফায়ার যেভাবে চারটা সার্কিট ব্যবহার করলাম, তার মধ্যে প্রথম পর্যায়ে আমাদের তড়িৎ প্রবাহ হয়েছে। তার মানে আমরা যদি গ্রাফটা আবার লিখি, আমার গ্রাফটা কি দাঁড়াচ্ছে, এই যে তড়িৎ প্রবাহ হইলো। এখন যদি আমি সেকেন্ড পার্টটা করি, তো তোমরা দেখতে পাচ্ছ এই পাশ থেকে, তখন এই পাশটা যেহেতু প্লাস হয়ে গেছে আমাদের, তো সেহেতু তড়িৎ প্রবাহ এই পাশ থেকে হবে, এই পাশ থেকে হবে, এইটা দিয়ে ঢুকবে, দেখো এইটা দিয়ে ঢুকবে, এটা দিয়ে কিন্তু ঢুকবে না, কারণ এই পাশে এন আছে, এটা পি আছে, সো এটা দিয়ে ঢুকবে, এটা দিয়ে ঢুকবে। তো দেখো প্লাস প্রান্ত কিন্তু সেই প্লাস দিয়েই ঢুকলো, এবং এই পাশ দিয়ে যে, এই পাশ দিয়ে যে, এই পাশ দিয়ে যে তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে। তার মানে আমাদের এই জায়গা থেকে যদি আমি একটু চিত্রটা মুছে দেই, মেইনলি আমাদের একটা মোছার কিছু নাই, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলতেছি, এটাও কিন্তু একটা জিগজ্যাগ সিস্টেমে আমাদের কিন্তু তড়িৎ প্রবাহটা হচ্ছে। তাহলে দুইটা ক্ষেত্রেই আমাদের বাতি জ্বলতেছে। তো বাতি জ্বলা মানে হচ্ছে এই সেকেন্ড ক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন হবে, এরকম হবে। মেইন আগের যে চিত্রটা ছিল সেটা কিন্তু এরকম ছিল ইনপুটের ক্ষেত্রে, অর্থাৎ এই এসি কারেন্টের চিত্রটা হচ্ছে এটা। বাট আমরা যখন ডিসি সার্কিট করলাম, তখন প্রথম ক্ষেত্রেও আমরা তড়িৎ প্রবাহ পাইছি, দ্বিতীয় ক্ষেত্রেও তড়িৎ প্রবাহ পাইছি। তড়িৎ প্রবাহ পাওয়া মানে হচ্ছে এইদিকে, এই চিত্রে হচ্ছে প্রথম ক্ষেত্রে পজিটিভ দিকে পাইছি, পরের দিকে নেগেটিভ দিকে, পরের বার আবার পজিটিভের দিকে, নেগেটিভের দিকে, আর এখানে আমরা দুইটাই পজিটিভ পাচ্ছি তড়িৎ প্রবাহটা। তো এরপরে যখন আবার এটা প্লাস হবে, তখন এটা এরকম এইদিকে থাকবে, এটা মাইনাস হবে, আবার এরকম হবে। তার মানে আমরা এরকম একটা লেগ পাই, আমরা লেগ পাচ্ছি এরকম। সো দেখো একটা জিনিস, যে আমরা কিন্তু এসি কারেন্টে এই যে দুই দিকে ছিল সেটাকে একদিকে নিয়ে আসছি, কি ব্যবহার করে, চারটা ডায়োড ব্যবহার করে। এইটার নামই হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এই রেকটিফায়ার দিয়ে আসলে আমাদের অনেক কাজ হয়, আমাদের অনেক ডিভাইসের মধ্যে এরকম রেকটিফায়ার ব্যবহার করা হয়। তোমাদের এখানে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা তো ডিসি কারেন্টে পাইছি সোজা কারেন্ট, সোজা ছিল, গ্রাফটা তো সোজা ছিল, এরকম সোজা ছিল, কিন্তু এসি কারেন্টের যে ডিসি করলেন সেখানে তো সোজা হলো না। তো তোমাদের এখানে একটু বলি, আমাদের যে এইচএসসি আলোচনা সেখানে আসলে এই পর্যন্তই শেষ, এরপরে আর কোনো আলোচনা নেই, বা আমাদের যে কারিকুলাম আছে এইচএসসি সেখানে নেই। বাট যখন তোমরা হায়ার স্টাডি করতে যাবা, তখন একটা জিনিস পাবা, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, যেটা নিয়ন্ত্রণ করে জেনার ভোল্টেজ দিয়ে। তো জেনার ভোল্টেজের কাজটা কি, জেনার ভোল্টেজ হচ্ছে একটা ভোল্টেজকে ফিক্সড করে দেয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে, একটু উঠানামা করতেছে, কম বেশি কম বেশি কম বেশি। সো এইখানে যদি আমরা একটা জেনার ভোল্টেজ অ্যাড করে দেই, আমার সার্কিটের জন্য যে ভোল্টেজটা দরকার সেরকম একটা ভোল্টেজ অ্যাড করে দেই, ভোল্টেজ রেগুলেটর বলে ওটাকে, তাহলে আমাদের প্রথমে এটা আসবে হচ্ছে তোমার এরকম একটু বাঁকা করে, দেন ফাইনালি সোজা হবে। সো এই প্রসেসগুলো তোমরা হায়ার লেভেলে দেখতে পারবা। সো তোমাদের আলোচনা এটুকু নাই। তোমাদের যদি পরীক্ষায় ফুল ওয়েভ রেকটিফায়ার আসে, তাহলে এই যে চিত্রটা আঁকলাম আমি, যদিও এখন আমি মুছে দিয়েছিলাম, কিন্তু তোমাদের চিত্রটা ফুল আঁকতে হবে, আমি জাস্ট বোঝার জন্য তোমাদেরকে এটা মুছে দিয়েছিলাম। সো এই যে চারটা ডায়োড ব্যবহার করে যে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার করলাম, এই চিত্রটা আঁকতে হবে। এবার আসি একটা কোশ্চেনে, 2021 এর মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসছিল। কি কোশ্চেন আসছিল বলি, আমরা যে সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে ডায়োড তৈরি করলাম, এই ডায়োডটা কি কাজে লাগে, অর্থাৎ ডায়োডের ব্যবহার কোথায় হয়। ডায়োডের ব্যবহার হচ্ছে দেখো এসি টু ডিসি করতে, এটা আমাদের অপশনে ছিল এসি টু ডিসি। তো সবসময় এটা মনে রাখবা যে এসি টু ডিসি করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়, ডায়োড ব্যবহার করা হয়। সো অনেক অ্যাডমিশন টেস্টেও আসতে পারে, অন্যান্য ভার্সিটিতেও আসতে পারে। সো আশা করি তোমরা মনে রাখবা এই ছোট ছোট ইনফরমেশনগুলো। আমাদের ক্লাসের এই পর্যায়ে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ট্রানজিস্টর, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলো আমরা শুরু করি। ট্রানজিস্টর শুরু করার আগে আমরা ট্রানজিস্টর সম্পর্কে ছোট্ট কিছু জিনিস জেনে নিই। প্রথম কথা হচ্ছে
এই যে ডায়োড আমরা করলাম, ডায়োড হচ্ছে ডাই থেকে, অর্থাৎ ডাই মানে দুই, এই দুই থেকে ডায়োড হয়েছে। আর ট্রানজিস্টর মানে হচ্ছে ট্রাই, মানে তিন থেকে ট্রাই বা ট্রানজিস্টর আসছে। সো ডায়োডে আমরা ব্যবহার করছিলাম কয়টা সেমিকন্ডাক্টর? দুইটা, একটা হচ্ছে পি আর একটা এন। আর ট্রানজিস্টরে আমরা ব্যবহার করব তিনটা সেমিকন্ডাক্টর, অর্থাৎ পি একটা নিতে পারি, এন দুইটা নিতে পারি, এরকম করে, অথবা পি দুইটা এন একটা, অর্থাৎ যেভাবে হোক তিনটা সেমিকন্ডাক্টর আমাদেরকে ব্যবহার করতে হবে। সো এই থেকে হচ্ছে মেইনলি ট্রানজিস্টরের তৈরি করার সিস্টেম। আমরা আরো বিস্তারিত দেখব পরবর্তীতে। সো আসলে ট্রানজিস্টরের একটি সংজ্ঞাটা দিয়ে নিই। ট্রানজিস্টরের সংজ্ঞাটা আমি এইভাবে লিখেছি। ট্রানজিস্টর হচ্ছে এমন একটি অর্ধপরিবাহী পদার্থ বা এমন একটি ডিভাইস যার মাধ্যমে ইনপুটে থাকবে হচ্ছে শুধু তড়িৎ প্রবাহ, ইনপুটে থাকবে তড়িৎ প্রবাহ, আর আউটপুটে থাকবে তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য এবং ক্ষমতা। এই তিনটা জিনিস থাকবে আউটপুটে, এটা থাকবে ইনপুটে। এইটা আসলে মেইন সংজ্ঞার মধ্যে থেকে আমরা আমরা মোটামুটি এতটুকুই কিওয়ার্ড গুলো পাই। তো এবার ট্রানজিস্টর কিভাবে আবিষ্কার হয় সেটা একটু বলি। আমেরিকান দুজন বিজ্ঞানী ছিলেন, জে বার্ডিন এবং ডব্লিউ.এইচ. ব্র্যাটিন। এই দুইজন বিজ্ঞানী 1948 সালে আমেরিকাতে এই ট্রানজিস্টর আবিষ্কার করেন। কোনটা আবিষ্কার করেছিলেন? পয়েন্ট কন্টাক্ট ট্রানজিস্টর। তা আমাদের ট্রানজিস্টর হচ্ছে দুই প্রকার। আমি একটু বলে রাখি, আমাদের ট্রানজিস্টর কিন্তু মূলত দুই প্রকার। একটা হচ্ছে পয়েন্ট কন্টাক্ট ট্রানজিস্টর, দ্বিতীয়টা হচ্ছে জাংশন ট্রানজিস্টর। তো মূলত বার্ডিন সাহেব আর হচ্ছে ব্র্যাটিন সাহেব, ওনারা দুইজন এই পয়েন্ট কন্টাক্ট ট্রানজিস্টর তৈরি করেছিলেন। তো পয়েন্ট কন্টাক্ট ট্রানজিস্টর কি? আমরা আগেই বলেছি ট্রানজিস্টরে হচ্ছে তিনটা জিনিস থাকবে। সো তিনটা জিনিস কি কি থাকে একটু বলি। ধরো একটা এন আমরা নিলাম সেমিকন্ডাক্টর পদার্থ, আরেকটা পি একটা সেমিকন্ডাক্টর পদার্থ নিলাম, আরেকটা ধরো এন সেমিকন্ডাক্টর পদার্থ নিলাম। এই যে তিনটা সেমিকন্ডাক্টর পদার্থ নিছি, এইগুলাকে একটার সাথে আরেকটা তার দিয়ে কন্টাক্ট করা, আমরা তার দিয়ে কি করে ফেলছি? যুক্ত করে ফেলছি। এইটা হচ্ছে কে করছিল? বার্ডিন সাহেব আর ব্র্যাটিন সাহেব। সো এই পয়েন্ট কন্টাক্ট ট্রানজিস্টর দিয়ে আসলে সমস্যাটা কোন জায়গায় হয় দেখো, আমরা ডায়োডের যে জাংশনটা করছি, সো ওই জায়গাটাতে আমরা কিন্তু এই এন পি এবং এন, সরি, আমাদের ডায়োডের ক্ষেত্রে যেটা ছিল সেটা কিন্তু ওইখানে কিন্তু আমরা এন এবং পি এই দুটাকে একদম একটার সাথে আরেকটা অ্যাড করে দিছিলাম, জাংশন তৈরি করে দিছিলাম। বাট এইখানে হচ্ছে পয়েন্ট কন্টাক্ট করা হয়েছে, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করে দেওয়া হয়েছে তার দিয়ে। এতে সমস্যা হচ্ছে এই যে তারটা ব্যবহার করা হয়েছে, এই তারটা কিন্তু তামার তার অথবা অন্য কোনো কিছুর তার হবে বা ধাতব তার। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই এন এবং পি এর মাঝে অন্য একটা পদার্থ চলে আসছে, যার ফলে আমাদের কিছু সমস্যা তৈরি হলো। কিন্তু ওনারা যে কনসেপ্টটা তৈরি করে দিয়ে গেছেন, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তীতে জাংশন ট্রানজিস্টর আবিষ্কার করছি। তো এই জাংশন ট্রানজিস্টরের পরে আমাদের পুরো ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোর বড় ধরনের একটা চেঞ্জ চলে আসছে। আমাদের আগে যে বিষয়গুলো ছিল দেখো, আগে আমাদের কম্পিউটারগুলো ছিল অনেক বড় বড়, তো সেই জিনিসগুলো কি হয়ে গেছে? আস্তে আস্তে ছোট হয়ে গেছে, কারণ এই ট্রানজিস্টর এবং ডায়োডের মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন ডিভাইসের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছি। এবং তোমরা জানো যে এক একটা কম্পিউটার কিন্তু 5 তলা 6 তলা বিল্ডিং এর সমান ছিল, যেটা এখন তোমরা পকেটে নিয়ে ঘুরতে পারো। এরকম একটা ডিভাইস আমরা, এরকম ডিভাইস কিন্তু আমরা তৈরি করতে পারছি শুধুমাত্র এদের এই কনসেপ্টের জন্য। তো আমরা বেশি কথা না বলে চলো এখন সরাসরি জাংশন ট্রানজিস্টর সম্পর্কে বিস্তারিত জানবো। মূলত কিন্তু তোমরা জানো যে আসলে ট্রানজিস্টর কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে পয়েন্ট কন্টাক্ট ট্রানজিস্টর আর একটা জাংশন ট্রানজিস্টর। বাট আমাদের যেহেতু জাংশন ট্রানজিস্টর নিয়ে মোটামুটি কথা, তো আমরা অনেক সময় ট্রানজিস্টর বললে তোমরা জাংশন ট্রানজিস্টরই বুঝবা। তো এই জাংশন ট্রানজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে এন পি এন আর একটা পি এন পি। খুব সহজ আর কি, এটা মনে রাখা খুব বেশি কষ্ট না। এখন এগুলা কিভাবে তৈরি হয় সেটা দেখাবো। তার আগে একটু বলি, এই যে দুইটা আমরা কি পাইলাম? জাংশন ট্রানজিস্টর পাইলাম। এর তিনটা অংশ আছে, এই তিনটা অংশের নাম আমরা একটু জেনে নেব। প্রথম অংশটার নাম হচ্ছে নিঃসরক, দ্বিতীয় অংশটার নাম হচ্ছে, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, যাকে ইংরেজিতে বলে ইমিটার। দ্বিতীয় অংশটার নাম হচ্ছে পিট, যাকে আমরা বেস বলি, বি দিয়ে প্রকাশ করা হয়। এবং সর্বশেষ অংশটার নাম হচ্ছে সংগ্রাহক, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। সো এখানে একটু মনে রাখতে হবে, আমাদের জাংশন ট্রানজিস্টর হচ্ছে কত প্রকার? দুই প্রকার, পিএনপি, এনপিএন। আর এদের প্রত্যেকেরই আবার তিনটা করে ভাগ আছে বা তিনটা করে অংশ আছে, যেটাকে একটাকে বলা হচ্ছে নিঃসরক, আরেকটাকে বলা হচ্ছে পিট, আরেকটাকে বলা হচ্ছে সংগ্রাহক। ইংরেজিতে বলা হয় ইমিটার, বেস, কালেক্টর। সেই নাম অনুসারে আমরা ই, বি এবং সি দিয়ে মোটামুটি এটাকে প্রকাশ করি। তো চলো এখন দেখে আসি কিভাবে এনপিএন ট্রানজিস্টর তৈরি করতে হয়। এনপিএন ট্রানজিস্টর তৈরি করতে হলে তোমাকে এন টাইপ সেমিকন্ডাক্টর নিতে হবে এবং পি টাইপ সেমিকন্ডাক্টর নিতে হবে। তো তুমি কি করবা, এরকম একটা ধরো বক্স নিছো, সেই বক্সের মধ্যে প্রথমে
এন টাইপ সেমিকন্ডাক্টর কিছু পরিমাণে দিলা, ধরো এতটুকু এন টাইপ সেমিকন্ডাক্টর দিছো। এরপরে তুমি পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে দিবা এবং সেই পরিমাণটা থাকবে অল্প। আমি একটু ডার্ক করে দিচ্ছি এই অংশটা। সো এটা হচ্ছে এন টাইপ নিছো, এটা পি টাইপ নিছো, এরপরে আবার এন টাইপ দিবা। তার মানে তোমার এখানে কি হচ্ছে, এই অংশটা এটাই। এইখানে দেখো আমরা কি করলাম, এন পি এন ট্রানজিস্টর তৈরি করে ফেললাম। তো এটা দুই মাথায় ধরো সংযোগ দিয়ে দিলে হয়ে যাবে। তো এই যে যেটা তৈরি হলো এটা কিন্তু জাংশন করছি, অর্থাৎ একটার সাথে একটা সরাসরি কানেক্টেড আছে, কোনো এক্সট্রা তার ব্যবহার করি নাই। তো এটার মেকানিজমটা কেমন চলো আগে দেখে আসি। তোমরা এনপিএন ট্রানজিস্টর দেখতে পাচ্ছ, আমরা কিন্তু জাংশন করে আসলে এটা তৈরি করেছি। এখন এটার সাথে বায়াসিং করব। সো বায়াসিং করলাম, ধরো এই পাশের অংশের সাথে আমরা মাইনাস প্রান্ত যুক্ত করলাম, এই পাশের অংশের সাথে আমরা ধরো প্লাস প্রান্ত যুক্ত করলাম, বায়াসিং করবে, একটা ব্যাটারি যুক্ত করে দিলাম। তো এখন কাহিনীটা কি হবে, এই যে মাইনাস এই যে প্লাস, তো তোমরা জানো যে এখানে প্রচুর পরিমাণে মাইনাস যুক্ত হতে থাকবে এবং এই জায়গাটাতে প্রচুর পরিমাণে কি যুক্ত হতে থাকবে, প্লাস যুক্ত হতে থাকবে। তোমরা জানো এন টাইপের মধ্যে কিন্তু কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, এই যে মুক্ত ইলেকট্রন। সো তোমাদের আবার বলি, এন টাইপ মানে কিন্তু প্লাস না, প্লাস মানে হচ্ছে এটা ফসফরাসের প্লাস, তোমাদের মনে আছে আশা করি। সো আমরা এখানে আবার একটু মুক্ত ইলেকট্রনগুলো দিয়ে দিই। আর আমরা জানি যে পি টাইপের মধ্যে হোল থাকে, সো এই জায়গাগুলোতে আমরা ধরো হোল দিয়ে দিলাম। তো এখন এখানে আরো মুক্ত ইলেকট্রন আছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য অল্প কয়েকটা দিলাম। তো এখন ধরো এই পাশটা মাইনাস আছে, এই পাশটা প্লাস আছে। তো এই মাইনাসের জন্য বলো তো এই মুক্ত ইলেকট্রনগুলো কি করবে, বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করে কোন দিকে চলে যাবে, সামনের দিকে চলে যাবে এবং এই মুক্ত ইলেকট্রনগুলোকে প্লাসটা আকর্ষণ করতেইছে। তো এখন কাহিনীটা হচ্ছে ধরলাম যে এখানে 100টা মুক্ত ইলেকট্রন আছে। কতগুলা, 100টা। এই 100টা মুক্ত ইলেকট্রন যখন সামনের দিকে যাবে তখন তো পি টাইপ অতিক্রম করে দেন ওই পাশে যেতে হবে। পি টাইপ যখন অতিক্রম করবে তখন 5টা মুক্ত ইলেকট্রন এই পি টাইপের 5টা হোল খেয়ে ফেলবে। খেয়ে ফেলা মানে হচ্ছে নিউট্রাল করে দেয়া, গ্রহণ করে ফেলা। আর বাকি যে 95টা তোমার বাকি যে 95টা আছে সেই বাকি 95টা কিন্তু এই পাশে চলে যাবে। এই পাশে যাওয়ার পর এই প্লাসগুলো সেগুলোকে কি করে নেবে, গ্রহণ করে নেবে। ঠিক ওই যে সময় গ্রহণ করে নিচ্ছে ওই সময় আবার এই পাশ থেকে মাইনাস ইনপুট করবে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন হিসেবে তারা চলে যাবে। এই প্রক্রিয়াটা সামনের দিকে চলতে থাকবে। তো এখন এই জায়গা থেকে আমরা একটা সূত্র দাঁড় করাবো, কিভাবে দেখো। এই যে প্রথম অংশটা, এই প্রথম অংশটার নাম আমরা বলতেছি কিন্তু ই। ই মানে হচ্ছে ইমিটার বা নিঃসরক। তো এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে, যেহেতু আমাদের ইলেকট্রনের ফ্লো হয়েছে এদিক থেকে এদিকে, তার মানে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়েছে, এই দিকে হয়েছে। সো এই তড়িৎ প্রবাহটাকে ধরলাম আমরা আইই। মাঝখানে অবশ্যই একটা কি হয়েছে, ইলেকট্রনের ফ্লো হয়েছে, ইলেকট্রনের ফ্লো তাহলে এই দিকে হয়েছে, তার মানে তড়িৎ প্রবাহ এর উল্টো দিকে হয়েছে। সো এখানে আমরা এই প্রবাহটাকে ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে তোমার বি, এবং মানে এই তড়িৎ প্রবাহটাকে আমরা ধরলাম আইবি, অর্থাৎ তোমার এটা হচ্ছে বেস বা পিট। আর এই পাশে যেটা থাকবে সে যেহেতু সংগ্রহ করছে সেজন্য এটার নাম হচ্ছে সি হয় এবং তড়িৎ প্রবাহটা হচ্ছে আইসি। এবং আইসির তড়িৎ প্রবাহটা কোন দিকে হয়, যেহেতু ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো হয়েছে তার মানে আইসির তড়িৎ প্রবাহটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারলাম যে এই পাশ থেকে এই দিকে আসছে কোনটা, আইই, এবং এই জায়গা থেকে এই দিকে আসছে কোনটা, আইসি। সো তোমরা দেখো আইই, আইবি এবং আইসি এই তিনটার মধ্যে একটা সম্পর্ক দেখানো হচ্ছে। দেখো তো 100 সমান আমরা লিখতে পারি না 5 যোগ 95, তার মানে এখানে আমরা লিখতে পারি ই মানে অর্থাৎ আইই সমান আইবি প্লাস আইসি, অর্থাৎ এই জায়গা থেকে আমরা একটা সূত্র পাইলাম আইই সমান আইবি প্লাস আইসি। মনে করো তোমরা যারা ক্লাস করো তাদের কোনো কিছুই বুঝতে পারো নাই, একদম মনে করো যে আমাদের এই ট্রানজিস্টরের কিচ্ছু বুঝো নাই, তারপরেও যদি তুমি শুধু এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে মনে করো গতে একটা কোশ্চেনের অ্যানসার করতে পারবে। এবং এমসিকিউতে এই সূত্র দিয়ে প্রচুর পরিমাণে ম্যাথ আসবে। অর্থাৎ নিঃসরক আইই এর তড়িৎ প্রবাহ সমান পিচের তড়িৎ প্রবাহ প্লাস কালেক্টর বা সংগ্রাহকের তড়িৎ প্রবাহ। এই সূত্রটা যেন একদম নখদর্পণে থাকে। এখানে কিন্তু আমাদের একটা এই পাশে দেখো মাইনাস আছে, এই পাশে এন আছে, তাহলে এন এর সাথে মাইনাস যদি যুক্ত হয় এই জায়গাটাতে দেখো যে বায়াসিংটা হবে সেটা কিন্তু সম্মুখী বায়াস। আবার এই পাশে দেখো প্লাস আছে তার সাথে এন যুক্ত হয়েছে, তার মানে এই পাশে কি হবে, বিমুখী বায়াস। তো এখানে আমি ভিজিবিজি হয়ে গেছে, আমি এগুলো খুব একটা বেশি বিস্তারিত বলছি না। তো তুমি শুধু মনে রাখবা যে এই যে ট্রানজিস্টরের ক্ষেত্রে একটা সম্মুখী বায়াস তৈরি হয়, একটা বিমুখী বায়াস তৈরি হয়, এই জিনিসটা একটু মনে রাখবা। আশা করি তোমরা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যে সূত্রটা পেলাম প্লাস এর যে মেকানিজম এটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা পিএনপি ট্রানজিস্টর দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ এখানে পিএনপি ট্রানজিস্টর আমরা করেছি। সো আমরা এটার সাথে যদি একটু বায়াসিং করি, সো বায়াসিং করলে কি হবে একটু দেখো, এই পাশটা ধরো প্লাস ধরলাম, এই পাশটা মাইনাস ধরলাম। তো
এখন কথা হচ্ছে আমরা এই যে সার্কিটটা তৈরি করলাম, এই সার্কিট এখন কি হবে? তোমরা জানো যে এই যে পি টাইপের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে, হোল আছে। হোলগুলো দিয়ে দিলাম। এই যে এন টাইপের, যেহেতু তোমাদের কিন্তু বলছিলাম আমি এন টাইপ বা তোমাদের কিন্তু আমি বলছিলাম মাঝখানে যে অংশটা থাকবে সেটাতে কম নিতে হয়, কম নিতে হবে। সো এখানে মুক্ত ইলেকট্রন থাকবে, ধরো কয়েকটা মুক্ত ইলেকট্রন আছে, আবার এখানে কিছু হোল আছে। তো যাই হোক, সো আমাদের এই প্রান্তটা দেখা যাচ্ছে প্লাস, এখানে প্রচুর পরিমাণে প্লাস যুক্ত হচ্ছে। এই প্রান্তটা যেহেতু মাইনাস, তার মানে এই পাশে মাইনাস যুক্ত হচ্ছে। এখন যে কাজটা হবে, এই প্লাসগুলো এখানে এসে জড়ো হলো। জড়ো হওয়ার ফলে এই হোলগুলা কিন্তু বিকর্ষণ অনুভব করতেছে। হোলগুলা সামনের দিকে যেতে থাকবে। তো ধরলাম আমাদের মূলত এখানে 100টা হোল ছিল। 100টা হোল যখন এই এন টাইপের মধ্যে যাবে, তখন 5টা হোল কি করবে, এই মুক্ত ইলেকট্রনগুলো গ্রহণ করে সেখানেই নিউট্রাল হয়ে যাবে। বাকি 95টা হোল কই যাবে, এই পাশে চলে আসবে। তো সেইগুলা কি করবে, এই পাশ থেকে যে মাইনাস আছে সেই মাইনাসগুলোকে কালেক্ট করে ফেলবে। দেখছো, এই পাশ থেকে মাইনাসগুলোকে কালেক্ট করে ফেললো। তাহলে আলটিমেটলি দেখো মাইনাসটা বা মুক্ত ইলেকট্রনটা আসতেছে এই পাশ থেকে। তার মানে আমাদের এই সার্কিটের ফ্লোটা হচ্ছে এরকম ভাবে। তার মানে আমরা তড়িৎ প্রবাহটা হবে এই দিক থেকে এরকম। এইখানে আমরা ধরবো আই ই, আর এই পাশে যেহেতু সে বের হয়ে যাবে, অর্থাৎ প্লাসটা বের হয়ে যাবে, তার মানে হচ্ছে আই সি এর পাশে আসবে, আর মাঝখানে হচ্ছে আই বি। তো আলটিমেটলি দেখো এইখানেও আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, আই ই সমান আই বি প্লাস আই সি। তার মানে আমরা বলতে পারি যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে, পিএনপি বা এনপিএন যেটার ক্ষেত্রেই বলো না কেন, যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা আই ই সমান আই বি প্লাস আই সি পাবো। এবং এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, এটা 100% শিওর থাকো। এবং এমসিকিউতে আসবে, প্লাস আমাদের গতেও আসতে পারে। এবং আরেকটা জিনিস একটু লক্ষ্য করো, যেহেতু এটা প্লাস ছিল সেহেতু আমাদের এই পাশটা কি তৈরি হবে, সম্মুখী বায়াস, আর এই পাশটা কি তৈরি হবে, দ্বিমুখী বায়াস। তোমাদের এখানে ছোট্ট করে একটু বলে রাখি, আমরা আগের চিত্রে যখন এনপিএন করেছি তখন এই পাশটা মাইনাস ধরেছিলাম, কারণ আমরা এই পাশটা সম্মুখ বায়াস করতে চাচ্ছিলাম, এবং এই পাশটা মাইনাস দেওয়ার কারণে এটা বিমুখী বায়াস হয়েছে। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, তোমার যে পাশে সম্মুখী বায়াস থাকবে সে পাশে থাকবে হচ্ছে নিঃসরক, আর যে পাশে বিমুখী বায়াস থাকবে সে পাশে থাকবে হচ্ছে কালেক্টর, আর মাঝখানে তো পিট থাকে। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি ট্রানজিস্টর সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। তবে আমাদের এখনো দুইটা গুণাঙ্ক নিয়ে একটু কাজ বাকি আছে। চলো আমরা ওই কাজটা সেরে ফেলি এবং ট্রানজিস্টর সম্পর্কে আরো একটু বিস্তারিত জানি। আমি একটা ট্রানজিস্টর আঁকি আগে। একটা ট্রানজিস্টর কিভাবে আঁকতে হয় একটু দেখো। এরকম একটা টান দিবা, নিচে একটা দিবা, এদিকে একটা, এদিকে একটা। সো এই পাশের অংশটাকে বলা হচ্ছে আই ই, এই পাশের অংশটাকে বলা হচ্ছে আই সি, এটাকে বলা হচ্ছে আই বি। সো তুমি যদি আগেই দেখেছো যে আমরা ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করব, এখানে ইনপুট এটা আউটপুট। তো তুমি ইনপুটে ধরো একটা ব্যাটারি দিছো, আউটপুটে একটা ব্যাটারি দিছো। এখন দেখো আমরা এই যে ইনপুট এবং আউটপুট দুইটা ব্যাটারি দিছি, এই ট্রানজিস্টর কি করবে, এই ইনপুটের যে তড়িৎ প্রবাহ আছে সেটার জন্য নতুন কোনো তড়িৎ প্রবাহ অথবা নতুন কোনো বিভব পার্থক্য অথবা নতুন কোনো ক্ষমতা দিয়ে আউটপুটে দিয়ে দিবে, যাতে আমাদের সার্কিটে বিভিন্নভাবে কাজ করানো যায়। সো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখো আমরা ইনপুট এবং আউটপুটের মাঝে একটা কমন রেখা আছে, এই রেখার উপর ডিপেন্ড করেই কিন্তু এই যে সাধারণ পিক বিন্যাস, সাধারণ নিঃসরণ বিন্যাস বা সাধারণ সংগ্রাহক বিন্যাস ক্রিয়েট হয়। তো আমরা যদি এই জায়গাটাতে আইবি দেই তাহলে এটার নাম হবে সাধারণ পিট বিন্যাস, এটার নাম হবে সাধারণ পিট বিন্যাস বা কমন বেস যেটাকে বলে। তো এই সাধারণ পিট বিন্যাসে দেখো এই আই ই এর মান যদি আমি চেঞ্জ করি তার ফলে আই সি এর মান কিছুটা পরিবর্তিত হবে। তাহলে এই আই এর মান পরিবর্তনের জন্য আই সি এর মানের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে আলফা, যাকে আমরা প্রবাহ বিবর্ধন গুণক বলি। এই প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে তোমার আই সি ভাগ আই ই। এখানে একটু লক্ষ্য রাখতে হবে, একক পরিবর্তনের জন্য আইসি এর কি পরিবর্তন করতে হচ্ছে বা কি পরিবর্তন হচ্ছে, কারণ এটা তো কমন। আমরা যদি এটার মান চেঞ্জ করি তার ফলে আসলে এটার মান চেঞ্জ হবে, কি পরিমাণে বা কি অনুপাতে চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক বা আলফা। সো আলফার সূত্রটা হচ্ছে এইটা, এটা কিন্তু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ সূত্র। আলফা সমান সমান আইসি ভাগ আই। তো আমি এখানে একটু লিখে রাখি, আলফা সমান সমান আমরা পাইছি আইসি ভাগ আই ই। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পিক বিন্যাসকে ঘুরায় আমরা নিঃসরণ বিন্যাস তৈরি করব। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জাস্ট আমরা একটু ঘুরাই দিয়েছি, কি ঘুরাইছি, এই আইটাকে কমনে নিয়ে আসছি, অর্থাৎ এই যে কমন যেটা আছে এখানে নিয়ে আসছি। সো এটাকে বলা হচ্ছে নিঃসরক। সো এই যে নিঃসরক, এটা হচ্ছে কমন নিঃসরক বা কমন ইমিটার। তো এইখানে দেখো আইবি এর পরিবর্তনের জন্য আমরা আইসি এর একটা পরিবর্তন পাবো, এই আইবি এর পরিবর্তনের জন্য আইসি এর যে পরিবর্তনটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে প্রবাহ লাভ বা বিটা।
সো বিটা সমান সমান হচ্ছে আইবি এর একক পরিবর্তনের জন্য আইসি এর কতটুকু পরিবর্তন, অর্থাৎ আইসি ভাগ আইবি। এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিটা সমান সমান আমরা এখানে পাচ্ছি তোমার আইসি ভাগ আই বি। তো এই দুইটা সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং আমরা এদের এখানে দুইটা জিনিস আমরা পাইছি, একটা হচ্ছে কমন নিঃসরকের জন্য আর একটা কমন পিঠের জন্য। কমন নিঃসরকের জন্য আলফা সমান সমান আলফা সমান পাইছি হচ্ছে আইসি ভাগ আই, বিটা সমান আমরা পাইছি আইসি ভাগ আইবি। সো এই জিনিসটা আশা করি তোমাদের মনে থাকবে এবং আমরা এই দুইটার একটু কম্বিনেশন করে একটা সূত্র দাঁড় করানোর চেষ্টা করি। দেখো ইতোমধ্যে কিন্তু আমরা এই তিনটা সূত্র ট্রানজিস্টর থেকে পেয়েছি। তো এই তিনটা সূত্র থেকে আমাদের একটু কমন একটা পার্ট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আলফার মান যদি দেয়া থাকে আমরা বিটার মান কিভাবে বসাবো, বিটার মান যদি দেয়া থাকে আলফার মান কিভাবে বসাবো। এই টপিকগুলো আসলে আমরা একটু দেখে আসি। সো প্রথমে ধরো আমরা এই সমীকরণটাকে একটু ভেঙে নিব, অর্থাৎ আইই সমান আইবি প্লাস আইসি। সো ধরো এখান থেকে আমরা আইবি এর মানটা একটু বের করে রাখি, তাহলে আইই মাইনাস আইসি। এই যে জিনিসটা পাইলাম, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এটা ধরো 1 নম্বর সমীকরণ। এখন আমি একটু ক্যালকুলেশন করব এপাশে। আমরা এই যে 3 নম্বর যেটা বিটা সমান আমরা যেটা পাইছিলাম, সো বিটা সমান সমান আমরা পাইছিলাম কি আইসি ভাগ আইবি। সো তুমি যদি এই আইবি এর মানটা বসায় দাও, আইবি এর যে মানটা বের করলে এই মানটা যদি বসায় দাও এখানে, আইসি ভাগ তোমার আইই মাইনাস আইসি। এবার যদি তুমি উভয় পক্ষে আইই দিয়ে ভাগ করো, অর্থাৎ আইসি ভাগ আইই ভাগ হচ্ছে আইই মাইনাস আইসি, এটা ভাগ হচ্ছে আইই। সো আমরা কি জিনিসটা পাবো, উপরে কিন্তু এই দেখো আইসি ভাগ আইই মানে কোনটা, আলফা। তার মানে উপরে আমাদের আলফা চলে আসছে। এইখানে আমরা যদি একটু ভাঙি, এই যে আইই ভাগ আইই পাচ্ছি মাইনাস আইসি ভাগ আইই পাচ্ছি। দ্যাট মিন্স আমরা এখানে আলফা 1 মাইনাস আলফা, এটা কিন্তু বিটা সমান পাইলাম। এই যে সূত্রটা, অর্থাৎ বিটা সমান আলফা ভাগ 1 মাইনাস আলফা, এটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আসলে এই জায়গা থেকে তিনটা সূত্র পাইছি এবং আরো দুইটা সূত্র অ্যাড করব। একটা হচ্ছে বিটা সমান আলফা ভাগ 1 মাইনাস আলফা। আবার তুমি যদি সেম ভাবে করো তাহলে আলফা সমান পাবা বিটা ভাগ 1 মাইনাস বিটা। এই যে পাঁচটা সূত্র, এই পাঁচটা সূত্রই কিন্তু এই অধ্যায়তে আছে। আর এর আগে কিন্তু গতি ও রোধের একটা সূত্র ছিল, বাট আমাদের ট্রানজিস্টরের জন্য এই পাঁচটা সূত্রই যথেষ্ট এবং এই পাঁচটা সূত্র দিয়ে আমাদের ম্যাথ আসবে। তো আমি পাঁচটা সূত্র আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিই। নিঃসরকের মধ্যে তড়িৎ প্রবাহ, এটা পিঠ বা বেজের মধ্যে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে কালেক্টর বা সংগ্রাহকের মধ্যে তড়িৎ প্রবাহ। এই যে আলফা, আলফা মানে হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক, এবং এটা কাজ করবে কোথায়, কমন পিটে, কমন পিটের বা কমন বেজের ক্ষেত্রে, কমন বেজের ক্ষেত্রে। তো আলফা সমান আমরা পাবো আইসি ভাগ আইই। আইসি মানে হচ্ছে যে সংগ্রাহক, আইসি মানে হচ্ছে সংগ্রাহকের মধ্যে তড়িৎ প্রবাহ এবং আই মানে হচ্ছে নিঃসরকের মধ্যে তড়িৎ প্রবাহ। এবার আসি বিটা, বিটা মানে হচ্ছে প্রবাহ লাভ। প্রবাহ লাভ সমান আমরা এখানে কত পাচ্ছি, আইসি ভাগ আইবি। আইসি মানে সবাই জানো সংগ্রাহকের তড়িৎ প্রবাহ বা কালেক্টরের তড়িৎ প্রবাহ, আর এটা হচ্ছে পিটের তড়িৎ প্রবাহ। এবং ফাইনালি যেটা দেখলাম সেটা হচ্ছে এই আলফা এবং বিটার যে কোনো একটার মান দেওয়া থাকলে আমরা আরেকটার মান বের করে ফেলতে পারবো। বিটা সমান আমরা পাচ্ছি আলফা ভাগ 1 ভাগ আলফা এবং আলফা সমান পাচ্ছি বিটা ভাগ 1 ভাগ বিটা। সো এই যে পাঁচটা সূত্র, আশা করি এই পাঁচটা সূত্র দিয়ে তোমাদের যে কোনো ম্যাথ দিলে তোমরা করতে পারবা। সো তোমরা একটু বই থেকে প্র্যাকটিস করে নিও ম্যাথগুলো। এখন আমরা ট্রানজিস্টর সম্পর্কে আশা করি অনেকটাই জেনেছি, কিন্তু ট্রানজিস্টরের ব্যবহারটা জানি না। তো চলো আমরা ট্রানজিস্টরের একটু ব্যবহার দেখে আসি। আমরা এই ট্রানজিস্টরের মূলত দুইটা ব্যবহার দেখি, একটা হচ্ছে অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার, দুই নম্বর হচ্ছে সুইচ হিসেবে ব্যবহার। তো অ্যামপ্লিফায়ার হিসেবে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, প্রথমে আসি ইন্টারকম। ইন্টারকম হচ্ছে ধরো একটা বিল্ডিং এ একটা অফিস আছে, অফিস 10 তলা। সো 2 তলা থেকে 10 তলায় একটা ফোন করতে হবে, তাহলে দেখো না ইন্টারকম দিয়ে ফোন করে। এই ইন্টারকমে কিন্তু তোমার অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয়, যে অ্যামপ্লিফায়ারটা সম্পূর্ণ গঠন করা হয়েছে ট্রানজিস্টর দিয়ে। এরপর আসি অ্যালার্ম সার্কিটে। সো আমরা যে ঘড়িতে অ্যালার্ম দেই বা আমাদের ফোনে অ্যালার্ম থাকে বা যে কোনো জায়গায় যে অ্যালার্ম সার্কিট দেওয়া থাকে, একটা নির্দিষ্ট সময় পরে একটা তড়িৎ প্রবাহিত হবে। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের কি ব্যবহার করা হয়, অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয়। এবার আসি রেডিওতে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। সো রেডিওতে কিভাবে তোমার অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয় একটু আমি বলি। আমাদের যে রেডিও যে আমাদের রেডিও যেভাবে আমরা আসলে শুনি, ধরো ঢাকায় একটা রেডিও স্টেশন আছে,
ওই জায়গা থেকে একটা ফ্রিকোয়েন্সি বাতাসে ছড়িয়ে দেওয়া হয়েছে। সো আমাদের যে রেডিও থাকে সেই রেডিও কি করে, ওই তরঙ্গটাকে কালেক্ট করে, ধরে ওটাকে বিশ্লেষণ করে ওটাকে অ্যামপ্লিফাই করে দেয়। অ্যামপ্লিফাই করে কিসে রূপান্তরিত করে দিল, এখানে ওই ফ্রিকোয়েন্সিটাকে কিন্তু শব্দ শক্তিতে রূপান্তরিত করে দিল, এবং সেই শব্দটা আমরা মোটামুটি শুনে রেডিওটা শুনতে পারি। তো একটা সময় ছিল জানো, তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি, এই যে রেডিওর মধ্যে যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এই জিনিসটা কিন্তু আমরা না জানলেও, অর্থাৎ এখনকার জেনারেশন না জানলেও আগের যে জেনারেশনগুলো আছে তারা কিন্তু জানতো, কারণ তখন প্রচুর পরিমাণে কিন্তু রেডিও ব্যবহার হতো। এবং তাদের কাছে যদি তুমি কোশ্চেন করো যে আপনারা কি ট্রানজিস্টর দেখেছেন, তখন তারা বুঝবে যে তাদেরকে রেডিও দেখার কথা বলা হচ্ছে, এবং তারা বলবে হ্যাঁ দেখেছি। তোমরা একটু তোমার মা বাবার কাছে বলতে পারো, আম্মু বাবু তুমি কি ট্রানজিস্টর দেখেছো? তো তারা যদি ফিজিক্সের এই ধারণাটা তাদের না থাকে, তাহলে কিন্তু তারা বলবে হ্যাঁ আমি ট্রানজিস্টর দেখেছি। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে মাইক। তো মাইকে আমরা কি করি, আমরা কথা বলি, আমরা আস্তে আস্তে কথা বলি, সেই কথাটা অনেক জোরে শোনা যায়। সো সেক্ষেত্রেও আমাদের অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয়েছে। সো অ্যামপ্লিফায়ারের যে মেকানিজমগুলো আছে এইগুলো বইতে আছে, এখান থেকেও কিছু কিছু কোশ্চেন আসে। এবার আমরা আসি সুইচে। সুইচ হিসেবে কিভাবে ব্যবহৃত হয়। ধরো তোমার বাসায় এখন যে বাল্বটা আছে, সেই বাল্বটার সুইচটা ধরে তুমি একবার অফ করবা, অন করবা, অফ করবা, অন করবা, আবার তুমি একটু দ্রুত করলা, একটু আস্তে করলা। এইটা করলে দেখবা যে তোমার একটা ডিজে একটা ভাব আসতেছে, যে ডিজে লাইটের মতো, যেটাকে আমরা এলইডি বাল্ব বলি। এই বাল্বগুলা কিন্তু দেখো জলে নেভে। তার মানে তুমি যে সুইচটা অফ অন করে যে কাজটা অ্যানালগ ভাবে করলে, সেটা যদি ডিজিটাল ভাবে একটা সার্কিটের মাধ্যমে করতে চাও, তাহলে সেখানেও কি ব্যবহার করতে হবে, তোমার ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। এবং এই ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু তুমি সুইচটা আবিষ্কার, এবং ওই জায়গাটাতে কিন্তু ট্রানজিস্টরটা সুইচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আশা করি তোমরা এই টপিকগুলো বুঝতে পেরেছো। আমরা মোটামুটি এই অধ্যায় থেকে আমাদের যে সেমিকন্ডাক্টর পদার্থের যে বিষয়টা ছিল সেটা আমরা মোটামুটি শেষ করে ফেলেছি, কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাকি, সেটা হচ্ছে লজিক গেট। সো এই লজিক গেটের বিষয়টা কিন্তু আমরা সাধারণত আইসিটিতে করে থাকি, বাট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই লজিক গেট কিন্তু আমাদের ফিজিক্সের টপিক, অর্থাৎ এই সেমিকন্ডাক্টর টপিক, সেটাই আইসিটিতে একটু নেওয়া হয়েছে। তো সাধারণত আমরা যারা ফিজিক্স পড়াই তারা সাধারণত বলি যে তোমরা এটা আইসিটি থেকে পড়ে নিও, কিন্তু তোমাদের যেহেতু আইসিটি সিলেবাসে এই টপিকটা এবার নেই, সেহেতু আমি নিজে এটি করিয়ে দেবো, এরপরের লেকচারে এটি করিয়ে দেবো। সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমি আবারও দুঃখ জানাচ্ছি, আমি গত 2 সপ্তাহে তোমাদের আসলে নিয়মিত ক্লাসগুলো দিতে পারিনি। যারা নিয়মিত ক্লাস করো এবং আমাকে মোটামুটি ফিডব্যাক দাও, তাদের জন্য একটু বলি, আমরা খুব দ্রুতই আমাদের পরীক্ষা শুরু করব, মডেল টেস্ট পরীক্ষা শুরু করব। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে ভিডিওগুলো করা হয় না, যার জন্য তোমরা একটু পিছাই গেছো। সো কোনো টেনশন নেই, আমরা খুব দ্রুতই বাকি ভিডিওগুলো দিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা পরীক্ষা দিতে চাও এবং আজকে যারা নতুন দেখলে, তারা চাইলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের মডেল টেস্টের ফর্ম আছে, তোমরা এটা ফর্মটা পূরণ করতে পারো, এবং আমাদের পুরো প্রসেসটা কিন্তু ফ্রি, ইউটিউবে যাচ্ছে, এবং তোমরা মডেল টেস্টটা ফ্রি দিতে পারবা। সো আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো। অনেকেই রেজিস্ট্রেশন করেছে, সবাই আসলে আমাকে বারবার নক দিচ্ছিল যে ভাইয়া কবে পরীক্ষা নেবেন, মডেল টেস্ট কবে নেবেন, ভিডিও দিচ্ছেন না কেন। সো আসলে আমি সবার কাছেই আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিও দিতে লেট হয়ে গেল আমাদের। তো আজকে তো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা 32টা লেকচার খুব দ্রুতই শেষ করে ফেলবো। আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।